কিন্তু আমি বুঝতে পারলাম এভাবে হবে না। ভালো গুরুর সন্ধানে একটি বছর পথে পথেই কাটিয়ে দিই। এই ঘোরাঘুরির ভেতরেও মোটামুটি কিছু কাজ শিখে ফেলেছি ততদিনে, কিন্তু সেসব দিয়ে আসলে আমার চলে না। এগুলো খুবই নিম্ন স্তরের কাজ। আমার অনেক বড় কিছু শেখার ইচ্ছা, যার দ্বারা আমি অনেক ক্ষমতা অর্জন করতে পারবো। সেই উদ্দেশ্যে খোঁজ করতে করতে একদিন পেয়ে যাই একজনের খোঁজ। কিন্তু তিনি বেশ দূরে সুন্দরবনের কাছাকাছি একটি গ্রামে থাকতেন। তার নাম হচ্ছে মনোজ কুমার। সকলে তাকে মনা ঠাকুর বলে ডাকতেন। ওই এলাকার আশেপাশে 10-20 গ্রামে ওনার চাইতে বড় কোনো কবিরাজ ছিল না। তাই বেশি কিছু না ভেবে ঠিকানা সংগ্রহ করে চলে যাই মনা ঠাকুরের গ্রামে। ওই এলাকায় গিয়ে খুঁজে বের করতে খুব বেশি সমস্যা হয়নি। 1977 সাল চলছে তখন। দেখলাম ওই এলাকায় সকলে ওনাকে চেনে এবং ওনার নাম মুখে নেয় অনেক সময় দেখা গেল যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তাদের মধ্যে, তাদের চেহারায় এবং চোখেও ফুটে ওঠে। মনা ঠাকুরের বাড়িতে পৌঁছে আমি তার খোঁজ করতে দেখি ধুতি ও রুদ্রাক্ষের মালা পরিহিত এক মধ্যবয়স্ক লোক বসে আছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন, বেটা, কে তুই? আমারে খুঁজতেছিস কেন? আমি ঠাকুরকে নিজের যাওয়ার কারণ বলতেই উনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেন। আমি বাড়ি থেকে বের হতেই দেখি কয়েকজন লোক মিলে একটি লোককে শক্ত করে বেঁধে ঠাকুরের কাছে নিয়ে আসলো। এটা দেখেই বুঝলাম যে বাধা লোকটার কোনো সমস্যা হয়েছে। যাক, এই ওসিলায় ঠাকুরের ক্ষমতা দেখা যাবে ভেবে তাদের সাথে সাথে আমিও ভেতরে যাই। এবার লোকগুলো সেই বাধা লোকটাকে উঠোনে রেখে একটু পেছনে সরে আসলো। মনা ঠাকুর একটু পরেই বের হয়ে এসে প্রথমে সকলের দিকে একবার তাকিয়ে বাধা লোকটার দিকে মনোযোগ দিলেন। পাশ থেকে একজন বলতে শুরু করলো বাধা লোকটার সমস্যা। আমিও সব শুনলাম। লোকটি নাকি 3 দিন আগে রাতের বেলা সুন্দরবনের কাছাকাছি একটি খালে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। 3 দিন পরে আজকে সকালবেলা সুন্দরবনে যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌয়াল বলা হয়, একদল মৌয়াল বনে যাওয়ার সময় তাকে ওই খালের পাড়ে এক জায়গায় কাদার ভেতরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর তাকে মৌয়ালরা গ্রামে নিয়ে আসেন। কিন্তু জ্ঞান ফেরার পর থেকে সে অদ্ভুত আচরণ করছে। যেই সামনে আসছে তাকেই মারছে, কামড় দিচ্ছে আর অদ্ভুত এক ভাষায়